পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পূর্ণমান 50 মার্কের। এটাই হচ্ছে তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সালে সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে পার্ট 8। এটা নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এটা যেহেতু 50 মার্কের মডেলের টাস্ক, ভিডিওটা একটু বড় হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আমি যেমন উত্তরগুলো, গণিতের উত্তরগুলো যেমন বলে দেব, সঙ্গে কি করে হচ্ছে সেটাও আমি ভালো করে বিশ্লেষণ করে দেব। ঠিক আছে, চলো প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাই 50 মার্কের, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে বলে দেবো। ওকে, দেখো প্রথমে দেখো একের দাগের বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন এমসিকিউ। এখানে দেওয়া হয়েছে টোটাল 1 মার্ক করে 8টি দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখে নাও। 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ। দেখতে পাচ্ছ টোটাল 1-এর দাগের 8টি প্রশ্ন দেওয়া হয়েছে বলেছিলাম। ওকে, এরপর চলে যায় 2-এর দাগের। কি বলেছে? সত্য ও মিথ্যা নির্ণয় করতে বলেছে। এখানেও প্রতিটি প্রশ্ন 1 মার্ক করে 8টি দেওয়া হয়েছে। এখানে 8 মার্ক দেখতে পাচ্ছ। এখানে টোটাল দেওয়া হয়েছে এই যে 7টা এবং শেষে দেখুন 8টা, টোটাল 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে দেখো 3-এর দাগে দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5, 6টি। 3-এর দাগে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্ন কিন্তু 2 মার্ক করে, 2, 6, 12। ঠিক আছে, 4-এর দাগে দেখো 1, 2 দুটো দেওয়া হয়েছে, 4 মার্ক, 3 মার্ক। আর 5-এর দাগে দেখো 1, 2 এবং 3 তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু 5 মার্ক করে। এই নিয়ে টোটাল তোমাদের 50 মার্কের একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে। এটাই তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটার উপর নির্ভর করবে হয়তো তোমরা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে ওঠার জন্য এখান থেকেই তোমাদের নাম্বারগুলো যোগ হবে। এটা আমরা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা নিশ্চয়ই জানো মানে এই প্রশ্নপত্রটি সপ্তম শ্রেণীর জন্য। বাকি বিষয়গুলো তোমাদেরকে দেখতে হলে, এই সপ্তম শ্রেণীর বাকি বিষয়গুলো দেখতে হলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে বাকি বিষয়গুলো তোমার পরপর করে দেখে নিতে পারো। ওকে, চলো প্রথম কোশ্চেনে কী আছে দেখে নিই। 1-এর দাগের বলেছে বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন এমসিকিউ। 1 নম্বর, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? আমরা আগে জানতে হবে যে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কি কি। তাহলে সেগুলো যদি জেনে যাই তাহলে শর্ত নয় কোনটা আমি এই 4টার মধ্যে খুঁজে বের করতে পারবো খুব সহজে, তাই না? তাহলে এখন জেনে নেব ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কি কি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের শর্তসমূহ নিশ্চয়ই জানো। দেখো আমি লিখে দিয়েছি 1 নম্বর, সর্বসমতার শর্তগুলো হলো 1, বাহু 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 হতে হবে। 2, বাহু কোণ বাহু সমান হতে হবে। 3, কোণ বাহু কোণ অথবা কোণ কোণ বাহু সমান হতে হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ অতিভুজ আর বাহু সমান হতে হবে। তাহলে এই শর্তগুলো মানলে তাহলে দুটো ত্রিভুজ অবশ্যই কী হবে? সর্বসমতা হবে। এখানে যেগুলো দেওয়া আছে তোমাদের কোশ্চেন দেখো, বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ কোণ বাহু, কোণ কোণ কোণ। এখানে যে আমি আগের যে শর্তগুলো পড়লাম, বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ আর সমকোণ অতিভুজ বাহু, এগুলোর সঙ্গে দেখতে পাচ্ছি যে উত্তর যে ডির দাগের উত্তর দেখো কোণ কোণ কোণ। দেখতে পাচ্ছ কোশ্চেন দেখতে যে কোণ কোণ কোণ। এটা কিন্তু আমাদের সর্বসমতার যে শর্তগুলো তার মধ্যেই কোণ 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 কোথাও নেই। তাহলে এখানে বলতে পারি যে কোনটি ত্রিভুজের সর্বসমতা শর্ত নয়? উত্তরটা হবে ডি, কোণ কোণ কোণ। এটা সর্বসমতা শর্ত নয়। আশা করি বুঝতে পেরেছ। পরে প্রশ্ন, 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত হবে? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র নিশ্চয়ই জানো। বর্গক্ষেত্র সূত্র কি? বাহু স্কোয়ার। এবার সে ক্ষেত্রফলটা দেওয়া আছে, বলেছে একটা বাহু দৈর্ঘ্য মানে বাহুটা বের করতে বলেছে। কী করবে দেখো আমি লিখে দিয়েছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 4/49। এবার আমরা জানি বর্গের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার। বর্গক্ষেত্র হচ্ছে বাহু স্কোয়ার সমান 4/49। তাহলে অতএব বাহু সমান কত হবে না 4/49 বর্গমূল। এটা বর্গমূল হয়ে গেল। তাহলে 4/49 মানে কি? √4 ডিভাইডেড বাই √49। 4-এর বর্গমূল কত হচ্ছে? 2 আর 49 বর্গমূল হচ্ছে 7। তাহলে কি হবে? 2-এর 7। এখানে উত্তরগুলো দেখে নাও। এখানে বলেছে 4/49 বর্গ সেমি ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য হবে √4/49, 2/7 সেমি, 2 সেমি, 7 সেমি। এখানে দেখো দুটো উত্তর আছে। এর দাগে উত্তরটাও পেয়েছি, একটা বাহু দৈর্ঘ্য √4/49 হবে। আর বির দাগে দেখো 2-7 সেমি।
তারা নিশ্চয়ই জানো যে কোনো বর্গক্ষেত্রে যেহেতু ক্ষেত্রফল বর্গ সেমিতে আছে, নিশ্চয়ই বাহুর দৈর্ঘ্যটা কিছু হবে, সেমিতে হবে। কিন্তু এইটার দেখো কোনো √4/49 তো হচ্ছে, কিন্তু কোনো একক নেই। একক না থাকলে কিন্তু ভুল, একক থাকতেই হবে। ঠিক আছে, একক থাকতেই হবে, তাহলে এই জন্য এর দাগেরটা হবে না। উত্তরটা কি হবে? বি, 2/7। আমাদের যেটা বেরিয়েছে দেখো যে 2/7, অতএব একটি বাহুর দৈর্ঘ্য হবে 2/7 সেমি, অর্থাৎ উত্তরটা হবে বি, 2/7 সেমি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ব্যাস। এবার চলে আসি পরের প্রশ্ন। 1.69 এর বর্গমূল হলো, তাহলে 1.69 এর বর্গমূল কি? তোমরা ধরে নাও যে দশমিক তুলে নাও, তাহলে দশমিক যদি তুলে দাও 169 বর্গমূল কত হবে? না 13 হবে। আর এখানে দুটোর পর দশমিক, তাহলে অর্ধেক হয়ে গেল, একটার পর দশমিক, মানে উত্তরটা হবে বি, 1.3। কীভাবে করবে আমি জাস্ট একটু এখানে বলে দিচ্ছি। দেখো 1.69 বর্গমূল হবে √1.69। দশমিক যদি তুলে দিই তাহলে কত হবে? √169, দুটোর পর দশমিক মানে 100 হবে। তাহলে 169 বর্গমূল কত? 13, আর 100 বর্গমূল হচ্ছে 10। তা 13কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.3, তাহলে উত্তরটা হবে বি, 1.3। একটু আগে বলেছিলাম, তো উত্তরটা পেয়ে গেলাম। এবারে চারেরটা, এটা খুবই সোজা, এটা সূত্র বলা আছে XY, অথবা তোমরা যে AB সূত্র শিখেছো, AB সূত্র কি? না a+b/2 এর হোল স্কোয়ার মাইনাস a-b/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে XY, এবির জায়গায় XY আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে XY সূত্রটা কি? এই উত্তরটা হবে C, x+y/2 হোল স্কোয়ার মাইনাস x-y/2 হোল স্কোয়ার। তাহলে চারের দাগের উত্তরটা হবে সি। দেখো আমি সেটাই এখানে লিখে দিয়েছি, XY সূত্রর C, x+y/2 হোল স্কোয়ার মাইনাস x-y/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলেছে দেখো, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য, আর সেতুর দৈর্ঘ্য বিয়োগ ট্রেনটির নিজের দৈর্ঘ্য। এটা তো তোমরা খুব সহজে পারবে, কারণ তোমরা একটু ভাবলেও বুঝতে পারবে। যখন কোনো ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে তখন ট্রেনটির অতিক্রম করতে হবে, কি অতিক্রম করতে হবে? অবশ্যই উত্তরটা হবে সি, ট্রেনটির নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করতেই হবে, যুক্ত সেতুর দৈর্ঘ্য। এটা হলে তাহলে অবশ্যই ওই ট্রেনটি ওই সেতুকে অতিক্রম করবে। উত্তরটা কী হবে 5 দাগের? উত্তরটা হবে সি, ট্রেনটির নিজের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য। এটা আর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, শুধু উত্তর লিখে দিলেই হবে। উত্তরটা সি, ট্রেনটির নিজের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। উত্তরটা হবে সি। পরের প্রশ্ন, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাকে জানতে হবে, খুবই সোজা সূত্র। এটা একটা সূত্র, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। দেখো এখানে কোথাও আছে, এখানে প্রথমে বাহু দৈর্ঘ্য স্কোয়ার, এটা হবে না। বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি হবে না। হাফ গুণিতক ভূমির দৈর্ঘ্য যুক্ত উচ্চতা, এটাও হবে না। উত্তরটা তাহলে কী হবে? ডি, হাফ গুণিতক ভূমির দৈর্ঘ্য গুণিতক উচ্চতা, মানে উত্তরটা হবে ডি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হবে? দেখে নাও, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিতক ভূমির দৈর্ঘ্য গুণিতক উচ্চতা, অর্থাৎ উত্তরটা হবে ডি, হাফ গুণিতক ভূমির দৈর্ঘ্য গুণিতক উচ্চতা। উত্তরটা হবে ডি। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, চলে যাই পরের প্রশ্নতে। পরের প্রশ্নটা কি বলা আছে দেখে নিই। পরের প্রশ্ন কি বলা আছে? বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র নিশ্চয়ই জানো, a+b ইন্টু a-b। এটা আর করার কিছু দরকার নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে সি, a+b ইন্টু a-b। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরে গেছো। ভি দুটো এর উত্তর হচ্ছে সি, a+b ইন্টু a-b। ওকে, এরপরে চলে আসছি পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন। দেখো একটা ছবি দেওয়া আছে, দেখো একটা ছবি খেয়াল করে দেখো। বলা আছে দেখো এইখানে এই রাস্তার চওড়া 3 মিটার, 3 মিটার চওড়া রাস্তা। আর এইটার বলা আছে দেখো এই যে ছোটো যেটা ঘর দেওয়া আছে এটা হচ্ছে 20 মিটার, এটা জমি, এই 20 মিটার জমি, এটা হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে। আর এইখানে ছবি দেওয়া আছে দেখো 21 মিটার, এই পুরোটা, এই প্রস্তরটা দেওয়া আছে 21 মিটার পুরোটা সহ। এবার এখানে বলেছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য ও রাস্তা বাদে জমির প্রস্থ কত বের করতে বলেছে। প্রথমে রাস্তা সহ জমির দৈর্ঘ্য বের করব, আর তারপরে রাস্তা বাদে জমির প্রস্থ বের করবো। তার খুবই সোজা, কীভাবে করবে একটু দেখে না, আমি করে দিয়েছি, এইভাবে করবে। রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হবে? না 20 যুক্ত 3 + 3 মিটার। কেন হচ্ছে একটু ছবি দেখলে বুঝতে পারবে। এই দেখো এইটা হচ্ছে 20। এবার রাস্তা সহ যখন বলবে তাহলে এদিকেও 3 মিটার, এদিকেও নিশ্চয়ই 3 মিটার হবে। তাহলে 20 মিটার যুক্ত হয়ে যাবে 3 মিটার, এদিকে 3 মিটার, তাহলে 20 যুক্ত 3 + 3। এই জন্য আমি এখানে করলাম রাস্তা সহ জমির দৈর্ঘ্য হচ্ছে 20 যুক্ত 3 যুক্ত 3 মিটার, অর্থাৎ 3 3 6, আর এখানে 20 মানে 26 মিটার। তার রাস্তা সহ জমির দৈর্ঘ্য পেয়ে গেলাম 26 মিটার। আচ্ছা, এবার রাস্তা বাদে, এবার বলছে রাস্তা বাদে জমির প্রস্থ কত? এটা প্রস্থ। তা প্রস্থ যখন টোটালটা কত দেওয়া আছে, এই প্রস্থ দেওয়া আছে 21 মিটার দেওয়া আছে। এবার রাস্তা বাদ যখন দিয়ে দেবো তাহলে কত হবে? এখানেও 3 বাদ যাবে, এদিকেও 3 বাদ যাবে, তাহলে আমরা এই প্রস্থটা পেয়ে যাব। পুরোটা হচ্ছে 21। এবার এখান থেকে এইটা 3 মিটার চওড়া বাদ দিয়ে দেবো, এদিকেও ঠিক 3 মিটার চওড়া বাদ দিয়ে দেবো। তাহলে রাস্তা বাদে জমির প্রস্থ কত হবে? না 21 বিয়োগ 3 বিয়োগ 3,
অর্থাৎ কি হবে দেখো এখানে করেছি, রাস্তা বাদে জমির প্রস্থ হবে 21 বিয়োগ 3 যুগ প্যাকেট মধ্যে দিয়ে দিচ্ছি 3 যুক্ত 3 অর্থাৎ 3 থেকে 3 6, 21 থেকে 6 বাদ হচ্ছে 15। তার রাস্তা বাদে জমির প্রস্থ পেয়ে গেলাম 15 সেমি, অর্থাৎ 26 মিটার পেয়ে গেলাম জমি রাস্তা সহ জমির দৈর্ঘ্য, আর রাস্তা বাদে জমির প্রস্থ পেয়ে গেলাম 15 মিটার। উত্তরটা তাহলে কী হবে, উত্তরটা হবে ডি এর দাগের 26 মিটার 15 মিটার। আশা করি বুঝতে পেরেছ, 26 মিটার 15 মিটার। ঠিক আছে, এইভাবে টোটাল আমাদের 8টি যে প্রশ্ন ছিল একের দাগে সেগুলো কমপ্লিট করলাম। এবার চলে যাবো সত্য মিথ্যা। সত্য মিথ্যার প্রথম কোশ্চেন কী আছে দেখো, প্রথম কোশ্চেনের 2 দাগে সত্য মিথ্যার 1 নম্বর বলেছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র নির্ণয় করতে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। হ্যাঁ অবশ্যই হবে, দেখো সেটা করলেই হবে। কীরকম করবে দেখো, ধরো আমরা জানি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো আমরা সূত্র জানি। এবার আমি যদি ওয়াইয়ের পরিবর্তে যদি মাইনাস ওয়াই লিখি তাহলে কী হবে দেখো, এক্স ওয়াই জায়গায় মাইনাস ওয়াই বসলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy, ওয়াই জায়গায় মাইনাস ওয়াই প্লাস ওয়াই জায়গায় মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে সমান কত হলো এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2xy, আর এখানে মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কার সূত্র, এটা সূত্রটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে উত্তরটা অবশ্যই কী হবে, উত্তরটা হবে সত্য। ঠিক আছে, তাহলে 2 এর দাগের 1 উত্তরটা হবে সত্য। পরের প্রশ্নটা দেখো, 2 এর দাগের দেওয়া আছে 4 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 4 সমান 16 এক্স স্কোয়ার, 16 মাইনাস এক্স স্কোয়ার। এটা হয় কিনা আমি দেখি, তাহলে এদেরকে আমি গুণ করে নিই। তাহলে গুণ করলে এটা হচ্ছে কিনা আমি যদি দেখে নিই, যদি হয়ে যায় তাহলে এটা আমি সত্য বলবো, যদি না হয় মিথ্যা বলবো। দেখি আমরা গুণ করছি, দেখো 4 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 4, এখান প্রথম থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, প্রথম থেকে মাইনাস কমন নিলে কী হবে, এক্স মাইনাস 4 পড়ে থাকবে, তাহলে এক্স মাইনাস 4 আর শেষে এক্স মাইনাস 4 আছে, তাহলে কী হলো এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার, তাহলে মাইনাস এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার। নিশ্চয়ই এটা 16 মাইনাস এক্স স্কোয়ার হবে না, এটা তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসালে নিশ্চয়ই এটা হবে না, তাই তো, এটা নট ইকাল টু এটা, তাহলে এটা অবশ্যই কী হবে, উত্তরটা কী হবে, উত্তরটা হবে মিথ্যা। 2 এর দাগের উত্তরটা তাহলে কী হলো, 2 এর দাগের উত্তরটা হলো মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো, 2 এর উত্তরটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন 3 নম্বর, একটা ছবি দেওয়া হয়েছে দেখো, এই যে 1 কোণ আর এখানে 2 কোণ, বলে চিত্রে 1 কোণ ও 2 কোণ পরস্পর অনুরূপ কোণ, চিত্রে 1 কোণ আর 2 কোণ পরস্পর অনুরূপ কোণ, এখানে বলেছে এটা সত্য না মিথ্যা। দেখো এখানে এই যে ছবিটা যেটা দেওয়া হচ্ছে 1 কোণ আর 2 কোণ, 1 কোণ 2 কোণ হচ্ছে পরস্পর, এটা হচ্ছে একান্ত কি কোণ, যেহেতু দুটো সমান্তরাল লাইন দেখতে পাচ্ছি, তাহলে 1 কোণ এবং এই এধারে 2 কোণ এটা পরস্পর একান্তর কোণ, আর এখানে বলা আছে কিন্তু পরস্পর অনুরূপ কোণ, তাহলে এটা অবশ্যই কি হবে, উত্তরটা হবে মিথ্যা। তাহলে এখানে উত্তরটা লিখবে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো, 3 এর দাগেরটাও মিথ্যা হলো, আর 2 এর দাগটা মিথ্যা হয়েছিল, 3 এর দাগটাও মিথ্যা হলো। ঠিক আছে, এবার চলে যাই পরের প্রশ্নতে। দেখো তার থেকে কী বলেছে, দেখো এই যে একটা ছবি দেওয়া আছে, দেখো কী বলেছে, চিত্রে বিষমবাহু এবিসি এর একটা উচ্চতা দেওয়া আছে, এই যে উচ্চতা দেওয়া আছে এডি, এডি ত্রিভুজটি একটি মধ্যমা, এডি ত্রিভুজের মধ্যমা। না দেখো এডি কখনো ত্রিভুজের মধ্যমা হবে, কখন হবে, যদি বিসির মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে শীর্ষবিন্দু এ থেকে যখন লম্ব টানবো, ঠিক আছে, উচ্চতা তখন কি হবে, মধ্যমা হবে। কিন্তু দেখতে পাচ্ছি ছবিতে ডিটা কিন্তু বিসির মধ্যবিন্দু নয়, মধ্যবিন্দু আছে কি, মধ্যবিন্দু নয়, তাহলে কিন্তু এ বিন্দু থেকে যখন এই বিসির উপর লম্ব টানা হবে, তাহলে এই এডির উচ্চতারা কখনোই মধ্যমা হতে পারে না। মধ্যমা হতে হলে অবশ্যই বিসিকে মধ্যবিন্দুর ডি হতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডিটা মধ্যবিন্দু নয়, এই জন্য এটা মিথ্যে হবে। তাহলে এখানে দেখো আমি বলে দিচ্ছি, দেবো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকেই আমরা বলবো মধ্যমা। বুঝতে পেরেছো, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু, এই বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, এখানে বিপরীত বাহুর মধ্যবিন্দু, দেখো এই মধ্যবিন্দু কী করে বের করতে নিশ্চয়ই জানো, এই বিসি বাহুকে যদি সমদ্বিখণ্ডিত করো, বি বিন্দু কাটা বসে এখানে উপরে কাটবে, সি বিন্দু বসে উপরে কাটবে, নিচে কাটবে, আবার সি বিন্দু বসে এখানে কাটবে, দিয়ে যোগ করে যখন দেবে তখন এটা হচ্ছে ধরো এই যে ডি ড্যাশ, এটা হচ্ছে মধ্যবিন্দু, ডি ড্যাশ যদি মধ্যবিন্দু হয় তাহলে এ থেকে যখন ডি টানবো তাহলে এটা কিন্তু মধ্যমা হবে, এই ডি ড্যাশটা মধ্যমা হবে। কিন্তু যেহেতু এখানে একটা ডি, এখানে যে ছবিতে যেটা ডি দেওয়া আছে এটা মধ্যবিন্দু নয়, তাহলে এটা কিন্তু মধ্যমা হবে না, তার উত্তরটা এখানে কি হবে, মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ লেখো। হ্যাঁ, এটা আমি আর কোনো করতে বলছি না, এটার এখনো মানে সংজ্ঞার কোনো ব্যাপার কিছু নেই, এটা বলাই আছে যখন যে কোনো দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ লেখই। এটা কিন্তু একেবারেই সত্য, তাহলে আমি একেবারে লিখে দিয়েছি একেবারে উত্তর লিখবে সত্য। ঠিক আছে, এটা উত্তরটা হবে সত্য। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে সত্য। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিমি পার ঘন্টা, ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে
1 ঘন্টায় মোট যাবে, তাহলে এখানে দেখো মোট যাবে বলা আছে x মাইনাস ওয়াই কিমি, এটা কিন্তু ভুল বলা আছে, এটা কিন্তু কখনোই হবে না। কি হবে না, প্রথম ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিমি পার ঘন্টা যদি হয়, ট্রেনটা যদি দুটি পরস্পর বিপরীত দিকে চললে, যদি বিপরীত দিকে যায়, তাহলে 1 ঘন্টায় মোট যাবে কত না, মোট যাবে x প্লাস ওয়াই কিমি। ঠিক আছে, উত্তরটা কী হবে, এক্স প্লাস ওয়াই কিমি, যেহেতু আছে মাইনাস, এটা একটা ভুল, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। ঠিক আছে, আমি এই জন্য এখানে লিখে দিয়েছি ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে এক্স প্লাস ওয়াই কিমি, তা কিন্তু এখানে আছে কি না এক্স মাইনাস ওয়াই কিমি, তাহলে আমাদের কি হবে, অবশ্যই উত্তরটা হবে মিথ্যা। আমি উত্তরটা লিখে দিলাম মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখো এখানে 1 কোণ এবং 2 কোণ, বলে চিত্রে 1 কোণ ও 2 কোণ জোড়াকে একান্তর কোণ বলা হচ্ছে, 1 কোণ এবং 2 কোণ জোড়াকে একান্তর কোণ বলা হচ্ছে। দেখো এখানে আমি ছবিটা এঁকে দিয়েছি, 1 কোণ এবং 2 কোণ একান্তর কোণ নয়, এই দুটো কোণকে বলা হচ্ছে, যেহেতু দুটো কোণ সমান্তরাল নয়, দুটো এই যে দুটো সরলরেখাংশ সমান্তরাল নয়, তাহলে 1 কোণ আবার 2 কোণ এরা জোড়া এই কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ বলা হয়। এইখানে ছবিতে যেটা বলা হয়েছে 1 কোণ এবং 2 কোণ, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনুরূপ কোণ। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে একান্তর কোণ, তাহলে এটা অবশ্যই কী হবে, মিথ্যা হবে। এই জন্য উত্তরটা লিখলাম মিথ্যা, সাতের দাগের উত্তরটা হলো কি মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নতে, বলেছে এক্স এর যে কোনো মানের জন্য এক্স প্লাস 5 গুণিতক এক্স প্লাস 3 সমান এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয়, তাই এটি একটা অভেদ। এটা মনে রাখো, যে কোনো সমীকরণের যদি সমান হয়, ধরো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এটা একটা অভেদ। ঠিক একই রকমভাবে বাম পক্ষ সমান যদি কোনো ডান পক্ষ হয়ে যায়, তাহলে ওটা একটা কি হবে, অভেদ হবে। তাহলে এখানেও এটা একটা অভেদ, এটা কিন্তু সত্যি। ঠিক আছে, এটা কি সত্যি। দেখো গুণ করতে আমি গুণ করেছি, দেখো এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3, এটা আমি গুণ করে এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3, এটা গুণ করলাম, গুণ করতে পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, মানে বাম পক্ষ সমান, তাহলে এটা বাম পক্ষে পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, কিন্তু দেখো ডান পক্ষেও এটাই আছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে, তাহলে এটা একটা অভেদ। ঠিক আছে, তাহলে উত্তরটা অবশ্যই কী হবে, উত্তরটা হবে সত্য। আশা করি বুঝতে পেরেছো, উত্তরটা কী হবে, সত্য। ঠিক আছে, তাহলে আমাদের 2-এর দাগে যে টোটাল প্রশ্ন ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এবার চলে যাচ্ছি 3-এর দাগে। দেখো 3-এর দাগে এক কোশ্চেন কী বলেছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা, সময় মিনিট, দূরত্ব মিটার, 1 মিনিটে যাইছে 150 মিটার দূরত্ব, মানে 1 মিনিটে গিয়েছে কত 150, এবার 25 মিনিটে কত, মানে টাইমটা বেড়ে গেছে, তাহলে দূরত্ব নিশ্চয়ই বেশি যাবে, তাহলে এটা কী সরল সম্পর্ক হবে। এখানে বলছে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কে সাহায্যে এক্স এর মান নির্ণয় করো। তা কীভাবে বের করো, খুব সোজা, প্রথমে এইভাবে করবে, শর্তানুযায়ী বলাই আছে, শর্তানুযায়ী কী হবে, 1:150 সমান হবে 25:x। ঠিক আছে, 1:150 সমান কত হবে, 25:x, অর্থাৎ 1/150 সমান 25/x। তা কোন গুণ করো, 1-এর সঙ্গে x গুণ করলে x, আর 150-এর সঙ্গে 25 গুণ করলাম, তাহলে হচ্ছে 3750, এক্সের মান পেয়ে গেলাম 3750, তাহলে অতএব এক্সের মান হলো 3750 মিটার। উত্তর এইভাবে লিখবে, এক্সের মান হচ্ছে 3750 মিটার। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, এইভাবে করবে, খুব সহজ অঙ্ক, বুঝতে পেরেছো। এবার দেখো একটা টেবিল দেওয়া আছে, দেখো বছর 2009 আর 2010, পড়ার বই হচ্ছে 1200, এখানে 800, গল্পের বই হচ্ছে 1400, আর এখানে হচ্ছে 1100। তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন, একটা দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলেছে। খুব সোজা, 3-2 একটা দেখে নাও কীভাবে করবে, দেখো 3-2 ছবি নিলাম, ছবিটা দেখে নাও, এইভাবে করবে। আমি জাস্ট ছবিটা দেখে যাবো, এটা হলো দ্বিস্তম্ভ। ঠিক আছে, প্রথমে দেখো 2009 2010, তো দরকার হলে এখান থেকে একটা লাইন টেনে দেবে, লাইন টানা হয়নি, এইখান থেকে যে লাইন আমি টেনেছি, এই যে এইখান থেকে তুমি কী করবে, লাইন টেনে দেবে, 0 মানে 0, এখানে 500, এখানে 1000, এখানে 1500, এই কালারটাকে ধরলাম পড়ার বই, আর এই কালারটা ধরলাম গল্পের বই। তাহলে 2009 সালে দেখো দেখে নাও, 2009 সালে পড়ার বই ছিল 1200 আর গল্পের বই ছিল 1400, দেখো সেটাই করা হয়েছে। এখানে দেখো 2009 সঙ্গে পড়ার বই হচ্ছে এই যে এখানে 1000 ধরেছিলাম, এই যে 1200, আর উপরে ঠিক 1500, নিচে হচ্ছে 1400, তাহলে এইভাবে টেবিলটা করবে 2009 সালের জন্য। ঠিক একটু দূরে আবার 2010 সালে দেখে নাও, 2010 সালে দেওয়া ছিল 800 আর এখানে 1100, তাহলে প্রথমে যেন 800, এখানে যে 500 ছিল এখানে, তাহলে 500-র উপরে নিশ্চয়ই একটু 800 হবে, এই জন্য 800 এখানে নিলাম, আর তারপরে কী ছিল 1100, তাহলে এখানে 1100, দেখো এই যে 1000 আছে, 1000-এর পরেই নিশ্চয়ই একটু 1100, এখানে এটার সোজা 1100। ব্যাস, এইভাবে সুন্দর করে এই দিকটা লিখবে সাল বছরে, এদিকে লিখবে বিক্রিত বইয়ের সংখ্যা, এটা হচ্ছে দ্বিস্তম্ভ লেখচিত্র। এইভাবে সুন্দর করে তুমি তোমার মতো করে আঁকবে। প্রথমে কী করবে, এদিকে একটা লাইন টেনে দেবে, আর এদিকে একটা লাইন, এইদিকে একটা লাইন টেনে দেবে, সোজা করে একটা লাইন টেনে দেবে। ঠিক আছে, সোজা করে লাইন টেনে দেবে, তাহলে এখানে 0 500 1000 এবার নিয়ে নেবে, আর এখানে লিখে দেবে কোন কালার, পড়ার বইয়ের জন্য এটা হচ্ছে এই কালার, আর গল্পের বইয়ের জন্য এই কালার।
ঠিক আছে, এইভাবে সুন্দর করে দ্বিস্তম্ভ লেখা অঙ্কন করবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্নতে। বলা আছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস টু। এটা খুবই সোজা সূত্র আমরা ব্যবহার করব। দেখো কীভাবে করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে। এইভাবে করব, এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি, এটা দেওয়া আছে। এবার বাম পক্ষ আমি ধরে নিলাম এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, সাজিয়ে নিলাম এম এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে দেখো এম এম কেটে গেল, এখানে যেহেতু এ মানে হচ্ছে এম আর বি মানে ওয়ান বাই এম, তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম, এম এম কেটে গেল, তাহলে এটা হলো মাইনাস পির হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে টু, মাইনাস পির হোল স্কোয়ার মানে কত পি স্কোয়ার, আর এখানে মাইনাস টু, তাহলে পি স্কোয়ার মাইনাস টু এটাই দেওয়া আছে ডান পক্ষে, তার ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে এই অঙ্কটা করবে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরেরটা, চারের দাগে বলেছে রুট টু এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলে। রুট টু এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। কীভাবে করবে একটু দেখে নাও। এইভাবে করবে, 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলেছি আমি কী করলাম 2.4টা শূন্য পরপর নিয়ে নিলাম, দুটো নিয়ে নিলাম। তুমি আরও দুটো নিয়ে নিতে পারো, 6টাও নিয়ে নিতে পারো, কোনো সমস্যা এখানে 6টাও নিয়ে নিতে পারো, কোনো সমস্যা। আমি 6টা নিয়েছি পরে, কিন্তু দেখো প্রথমে কী করলাম 1 দ্বারা ভাগ করলাম, তাহলে 1 একে 1, তা 2 থেকে 1 বিয়োগ করলে 1, এবার 1 2 এ 2, এবারে এখানে কী করলাম শূন্য দশমিক আছে, দশমিকটা এখানে বসিয়ে দিলাম, এখানে দুটো শূন্য নামালাম, এবার এখানে 4 নিলাম, 24 4 4 4 4 16, 24 4 96, তাহলে 100 থেকে 96 বাদ দিলে হচ্ছে 4, আবার পরে দুটো শূন্য নামিয়ে দিলাম, তা 14 দিয়ে 28, 28কে আবার 1 দিলাম, 28 দিলে কত 281, এটা বিয়োগ করলে হচ্ছে 119, 119 পর আবার আমি কিন্তু এখানে দুটো শূন্য নেইনি, কিন্তু এখানে পরে কিন্তু আবার দুটো শূন্য নিয়ে নিয়েছি। এবার 141কে 2 গুণ করলে হচ্ছে, এখানে প্রত্যেকটা নিশ্চয়ই জানো এগুলো প্রত্যেকটা কিন্তু 2 এর গুণ হয় প্রত্যেকটা ভাগ করার সময়, তাহলে 141কে 2 দিয়ে 282 কে আবার 4 দিয়ে গুণ করেছি, তাহলে 4 এখানে 4 লিখলাম, করলে হচ্ছে 1 1 2 9 6, এটাকে বিয়োগ করলে হচ্ছে 604। এইভাবে পরপর চলতে, মানে শেষ হবে না, ভাগ শেষ যাবে না, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম না রুট টুর বর্গ, অতএব রুট টু সমান কত পেলাম না 1.414, এইভাবে চলবে, ডট ডট এখানে ডট ডট, যেহেতু 3 দশমিক স্থান এখানে বলেছে 2 দশমিক স্থান আমি নিয়েছি, আমি কি করলাম অতএব লিখলাম, অতএব রুট টু সমান 1.41, 2 দশমিক স্থান, এই যে দুটো সংখ্যা দশমিক পর দুটো সংখ্যা নিলাম 41, এই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে রুট টু সমান হলো 1.41। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটাকে করবে, আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন 5 দাগে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো লেখো। আমি প্রথম কোশ্চেনে যখন শুরু করেছিলাম, প্রথম কোশ্চেন তোমার এই কোশ্চেনের প্রথম আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কী, তা তবুও আমি আবারও একবার লিখে দিয়েছি, দেখে নাও। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো হলো 1 বাহু 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 বা সাইড সাইড সাইড, সাইড মানে বাহু। 2 নম্বর বাহু কোণ বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড। আর 3 নম্বর কোণ কোণ বাহু বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। আর সমকোণী ত্রিভুজ 4 নম্বর সমকোণ অতিভুজ বাহু, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এই শর্তগুলো যদি মেনে চলে তাহলে অবশ্যই দুটো ত্রিভুজ কী হবে সর্বসম হবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এটা যত বড় হবে তোমরা এগুলো অবশ্যই ভালো করে জানতে হবে তোমাদেরকে, দুটো ত্রিভুজ সর্বসমতার শর্তগুলো অবশ্যই ভালো করে মুখস্থ রাখবে। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নতে। x প্লাস ওয়াই সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান 1 হলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো। খুবই সোজা, দেখো আমি করে দিয়েছি। দেখো দেওয়া আছে আমাদেরকে x প্লাস ওয়াই সমান 5 আর x মাইনাস ওয়াই সমান 1, এটা দেওয়া আছে। এবার আমাকে বের করতে বলেছে এইটা 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি একটু সাজিয়ে নিলাম, কী করলাম প্রথমে লিখলাম 4xy ইন্টু 8 যেহেতু আছে 4 2 8, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রথম নিলাম 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এবার 4xy সূত্র কি না 4xy সূত্র হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এখানে 4xy হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 5 দেওয়া, তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কত দেওয়া আছে 1 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 1 স্কোয়ার মানে 1, 25 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 24। ঠিক একই রকমভাবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত কি না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এটা বসালাম, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এখানে বসালাম 5 স্কোয়ার যুক্ত 1 স্কোয়ার, 5 স্কোয়ার হলো 25, 1 স্কোয়ার হচ্ছে 1, 25 প্লাস 1 কত হয় 26। তাহলে আমার উত্তরটা এখানে বসিয়ে দাও। তাহলে 4xy এর মান পেয়ে গেলাম 24, এখানে 24 বসালাম, আর 2 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বসালাম 26 বসিয়ে দিলাম। তা 24-এর সঙ্গে 26 গুণ করো, 24-এর সঙ্গে 26 গুণ করলে হচ্ছে 624। তাহলে উত্তরটা পেয়ে গেলাম কত 624। আশা করি বুঝতে পেরেছ। এবার চলে যাই 4 দাগের, কি বলছে দেখে নেই। সংখ্যা রেখায় 6 প্লাস ব্র্যাকেটের মধ্যে -2কে দেখাও। সংখ্যা রেখায় দেখাতে বলেছে, দেখো কীভাবে দেখাবে, খুব সোজা, এইভাবে করবে।
এই যে আমি প্রথমে সংখ্যা রেখা করতে নিশ্চয়ই জানো, প্রথমে একটা বড় করে একটা লাইন টেনে দেবে, দেওয়ার পর দুদিকে তীর চিহ্ন দিয়ে দেবে, মাঝখানটা সবসময় রাখবে শূন্য, শূন্যের ডান পাশে 1 2 3 একটু ফাঁকা ফাঁকা দিয়ে 1 2 3 4 5 6 মানে সব ধনাত্মক সংখ্যাগুলো রাখবে। ঠিক উল্টো দিকে বাম দিকে সংখ্যাগুলোকে -1 -2 -3 -4 এইভাবে রাখবে। এবার যেহেতু প্রথমে আমাদের কি বলেছে +6, তাহলে আমরা শূন্য থেকে নিয়ে নিলাম এই দিকটাই 6, এই যে এইখানে পর্যন্ত নিয়ে নিলাম প্লাস, এই জন্য উপরে লিখলাম +6, ঠিক আছে। তারপর কি বলেছে, তার সঙ্গে -2, তাহলে 6 পর্যন্ত তো নিয়ে নিলাম, তারপরে -2 মানে নিশ্চয়ই কি পিছাবে, তাহলে এই জন্যই দেখো আবার এখানে পিছিয়ে দিলাম, পিছিয়ে দেখো মানে দুটো ঘর পিছিয়ে, -2 মানে দুটো ঘর পিছাবে, এই জন্য এই যে এইদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম -2, দুটো ঘর, এই 6 থেকে 5 5 থেকে 4 দুটো ঘর পিছিয়ে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো, তাহলে লাস্ট কি দাঁড়ালো, লাস্ট তাহলে থাকলো কি না 0 থেকে এই 4 পর্যন্ত থাকলো, তাহলে এটা হচ্ছে +4। তাহলে এটা এইভাবে লিখবে, অতএব 6 যুক্ত ব্র্যাকেটের মধ্যে -2 সমান হলো 6 বিয়োগ 2 সমান হচ্ছে +4, ঠিক আছে। তাহলে এইভাবে সুন্দর করে রেখাচিত্রে সুন্দর করে এঁকে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, সংখ্যা রেখা এইভাবে এঁকে ফেলবে। পরে প্রশ্ন 2 দেখো, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করতে বলেছে। তো প্রথম বীজগণিতের সংখ্যাটা এটা, আর দ্বিতীয়টা হচ্ছে এটাকে ভাগ করবো, যেখানে x ≠ 0 y ≠ 0। দেখো কীভাবে করবো দেখে নাও, করে দিয়েছি। তো দেখো -7x³ y⁴ কে আমি ভাগ করছি 14x⁴ y⁴ মাইনাস 21x³ y⁵। তাহলে আমি প্রথমে কিসে দিলাম না, যেহেতু এটা করবো 14x⁴ y⁴, এখানে x কী আছে 7-এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 2 নেবো, তাহলে -2 নিলাম। এখানে x³ আছে, এখানে আছে x⁴, তাহলে আমি x গুণ করবো, x নিলাম। এখানে y⁴ আছে, এখানে 6 আছে, তাহলে এখানে y² নিলাম। তাহলে কী দাঁড়ালো, তাহলে -2xy² ভাগ করলাম, গুণ করলে কী কত হচ্ছে দেখো, মাইনাস প্লাস, অর্থাৎ 14x⁴ y⁴ বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে এখানে, এর পরে থাকছে, এটা নিয়ে নিলাম এই -21x³ y⁴। এবার আবার দেখো 21, তাহলে এখানে আছে 7, তাহলে কী নিতে হবে, 7 3 21, তাহলে 3 নেব। x³ আছে, এখানে x³ আছে, y⁴ এখানে y5, তাহলে একটা y গুণ করবো, তাহলে আমি এখানে গুণ করলাম কি +3y নিলাম, +3yটা এটার সঙ্গে গুণ করবো, কত হচ্ছে -21x³ y⁴। তাহলে বিয়োগ করলে কী হচ্ছে, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এটা হলো 0। তাহলে আমার ভাগফলটা কী হলো না, ভাগশেষটা হলো -2xy² + 3y। তাহলে উত্তরটা এইভাবে লিখবো, অতএব নির্ণয় ভাগফলটা কত হলো, নির্ণয় ভাগফল হচ্ছে এইটা, আর ভাগশেষটা 0 হয়েছে। তাহলে যেহেতু 0 হয়ে গেছে, তাহলে আমাদের ভাগফল হবে এটা -2xy² + 3y, এটা লিখে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এরপরে কোশ্চেন কী বলেছে দেখো, 5-এর দাগের বলেছে ABC একটি ত্রিভুজ আঁকো যার BC সমান 5.5 সেমি, ABC কোণ সমান 60 ডিগ্রি এবং ACB কোণ সমান 30 ডিগ্রি। এইটা কিন্তু আমরা কিন্তু তোমাদের নিশ্চয়ই জানো যে মডেলেটেড টাস্কগুলো পার্ট 4, পার্ট 5, পার্ট 6 করেছিলাম, ঠিক আছে। এটা সম্ভবত পার্ট 5-এই আছে, তোমরা পার্ট 5 এর লিঙ্ক দেওয়া থাকো, তোমরা ওখান থেকে ভালো করে বুঝে নেবে। আমি এখান থেকে জাস্ট কীভাবে হয় একটু বলে দিচ্ছি। প্রথমে কী করে BC 5.5, প্রথমে একটা BC 5.5 সেন্টিমিটার স্কেল দিয়ে টেনে নেবে, তারপরে ABC 60 আর ACB 30 ডিগ্রি। দেখো আমি একটা ছবিটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবে, দেখে নাও এই ছবি, ঠিক আছে। 5-1 ছবিটা হচ্ছে এইভাবে। প্রথমে কি করবে, একটা লম্বা করে একটা বড় লাইন টেনে দেবে, মানে 5.5-এর বেশি। এবারে 5.5-এর মান দিয়ে মাপ কেটে নেবে, ঠিক আছে। কম্পাস দিয়ে 5.5 কেটে নেবে, এইখান থেকে কেটে নিয়েছি। এবারে এই জায়গাটা যে কোনো মাপ নিয়ে এটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এখানে আগে 60 ডিগ্রি আগে কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমি যেহেতু 60 ডিগ্রি কোণ বলেছে, তাহলে এই জায়গাটা আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, মানে তুমি এইখানে কাঁটা বসিয়ে এইখানে মাপটা নিয়ে পুরোটা ঘুরিয়ে দাও, আবার সেই একই মাপ নিয়ে এইখানে কাঁটাটা বসাও, বসিয়ে এই জায়গাটা কেটে দাও, দিলেই 60 ডিগ্রিতে দিয়ে এবার স্কেল দিয়ে যোগ করে দাও, এটা হয়ে গেল। এবার ঠিক একই রকমভাবে সি বিন্দুতেও ঠিক একই রকম তোমার ইচ্ছা খুশি মতো একটা মাপ নাও, নিয়ে এইভাবে এদিকটা ঘোরাও, তারপর এইখানে বসিয়ে এখানে কাটো, আবার সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কাটো, আবার এই যে এখানে বসিয়ে এখানে কেটে দাও, দিয়ে স্কেল দিয়ে এখান থেকে পুরো যোগ করে দাও। তা দুটো লাইন এদিকে যোগ হয়ে গেল, এদিকেও যোগ হয়ে গেল। যখন দুটো লাইন যে জায়গাটা কাটলো সেটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। তাহলে এটা আমার 60 ডিগ্রি হয়ে গেল, এদিকটা আমাদের 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে ABC একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে। এখানে ABC ত্রিভুজ উৎপন্ন হলো, যার BC বাহুটা হচ্ছে 5.5 সেন্টিমিটার, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং এটা হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে সুন্দর করে ছবিটা আঁকবে। যদি আরও ভালো করে সরাসরি দেখতে চাও, লাইভ দেখতে চাও, তোমরা পার্ট 4 ও পার্ট 5 এবং পার্ট 6 এগুলো দেখবে, এখানেই তোমাদেরকে দেওয়া হয়েছে, এইভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে দেখো, 2 নম্বর, করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং এই জমির ক্ষেত্রফল দেওয়া আছে 578 বর্গমিটার। করিম চাচার জমির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। খুব সোজা,
তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো জানো, পরিসীমা সূত্র জানো। দেখো এইভাবে লিখবে। 2 নম্বর, ধরি করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ হচ্ছে x মিটার। ঠিক আছে, প্রস্থ কত মিটার? x মিটার। এবার বলা আছে দৈর্ঘ্য কি হবে না প্রস্থের দ্বিগুণ, তাহলে অতএব ওই জমির দৈর্ঘ্য কত হলো 2x মিটার। কেন? প্রস্থটা বলা আছে জমির দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে 2 × x মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি 2x মিটার, প্রস্থ পেয়ে গেছি x মিটার। তাহলে ওই জমির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সূত্র কি না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে অর্থাৎ 2x গুণিতক x মিটার, 2x গুণিতক x মিটার অর্থাৎ 2x² বর্গমিটার। এবার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এই জন্য লিখলাম শর্তানুসারে 2x² সমান 578 দেওয়া আছে, 578 দেওয়া আছে ক্ষেত্রফলটা। তাহলে এখান থেকে পেয়েছি x² সমান 578/2, এটা কাটাকাটি করলাম, কাটাকাটি করতে পেলাম 289, 289। তাহলে অতএব x সমান কত হবে না √289, 289 বর্গমূল কত না 289 লিখতে পারি 17 গুণিতক 17 অর্থাৎ 17। তাহলে x এর মান পেয়ে গেলাম কত 17। এক্সটা কী ধরেছিলাম? প্রস্থ ধরেছিলাম, তা প্রস্থ হচ্ছে 17 মিটার, আর দৈর্ঘ্য কত হবে 2 × 17 মিটার মানে 34 মিটার, এটা আমি লিখলাম। অতএব জমিটির দৈর্ঘ্য হচ্ছে 2 × 17 সমান 34 মিটার এবং প্রস্থ হচ্ছে 17 মিটার। এখানে তোমাকে বের করতে বলেছে পরিসীমা। তাহলে আমরা জানি আয়তকার ক্ষেত্রে জমির পরিসীমা সূত্র কি না আয়তকার জমির পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মিটার, অর্থাৎ 2 × 34 যুক্ত 17 মিটার। 34 আর 17 যোগ করলে হচ্ছে 51 মিটার, তাহলে 2 এর সঙ্গে 51 মিটার গুণ করলে হচ্ছে 102 মিটার। তাহলে আমাদের জমিটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 34 মিটার, প্রস্থ পেয়ে গেলাম 17 মিটার এবং জমিটির পরিসীমা পেয়ে গেলাম 102 মিটার। আমাকে এটাই বের করতে বলেছিল, করিম চাচা জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করতে বলেছিল। কমপ্লিট। এরপর 3 নম্বর কী বলছে দেখো, 90 মিটার লম্বা একটা রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? আচ্ছা, তোমাকে গতিবেগ বের করতে বলেছে, কিসে বের করতে বলেছে? ঘন্টায়। গতিবেগটা ঘন্টায় কত কিলোমিটার বের করতে বলেছে। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে মিটারে, এখানে সেকেন্ডে, তাহলে আমরা মিটারকে আমি কিলোমিটার নিয়ে যাব আর সেকেন্ডকে আমরা ঘন্টায় নিয়ে যাব। তাহলে আমরা গতিবেগের সূত্র নিশ্চয়ই জানি। গতিবেগ সূত্র কি না অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় মোট সময়। দূরত্ব এখানে দেওয়া আছে 90 মিটার, মিটারকে আমরা কিসে নিয়ে যাবো বললাম ঘন্টা আর কিলোমিটার নিয়ে যাব, আর সেকেন্ড দেওয়া আছে কিসে দেবো না ঘন্টায় নিয়ে যাব। দেখো আমি কীভাবে করেছি একটু দেখে নাও। দেখো আমরা জানি 1000 মিটার সমান কি 1 কিমি, 1000 মিটার মানেই হচ্ছে 1 কিমি। তাহলে 1 মিটার সমান কত হবে 1/1000 কিমি। তাহলে 90 মিটার, 90 মিটার বের করতে বলবো, 90 মানে কত না 90 মিটার সমান হচ্ছে 90/1000। তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে 9/100 কিমি। আমি কিমিতে নিয়ে চলে এলাম, তাহলে 90 মিটারকে কিসে নিয়ে এলাম কিমিতে, 9/100 কিমি। ঠিক একই রকমভাবে দেখো 3600 সেকেন্ড মানে কত হয় 1 ঘন্টা, 36 সেকেন্ডে হয় আমরা জানি 1 ঘন্টা। তাহলে 1 সেকেন্ড সমান কত হবে 1/3600 ঘন্টা। তাই এবার চাইছে কি 25 সেকেন্ড, তাহলে 25 সেকেন্ড সমান কত হবে 25/3600, 3600 ঘন্টা। তাহলে 25/3600 ঘন্টা। তাহলে আমরা কী কী পেয়ে গেলাম? আমরা দূরত্ব পেয়ে গেছি এবং সময় পেয়ে গেছি। এবার আমরা গতিবেগের সূত্র কি না গতিবেগের সূত্র সমান জানি অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় মোট সময়। গতিবেগের সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় মোট সময়। এখানে দূরত্ব কত পেয়েছি না 9/100, তাহলে এখানে লিখলাম 9/100 ডিভাইড বাই সময় কত পেয়েছি 25/3600, তাহলে 25/3600। এটা কিসে চলে এলো? এটা ছিল কিমি আর এইগুলো ঘন্টা, তাহলে কিমি পার ঘন্টা। এবার কাটাকাটি করছি দেখো 9/100 গুণিতক এটা 36 উপরে উঠে যাচ্ছে 3600 ডিভাইডেড বাই 25 কিমি পার ঘন্টা। এখানে দুটো শূন্য এখানে দুটো সঙ্গে কেটে গেল, তাহলে 9 এর সঙ্গে 36 গুণ করলে হচ্ছে 324 আর নিচে হচ্ছে 25, তাহলে 324/25 কিমি পার ঘন্টা। এবার 324কে 25 দিয়ে ভাগ করে নাও, ভাগ করলে হচ্ছে 12.96। কাটাকাটিগুলো কত হচ্ছে 12.96 কিমি পার ঘন্টা। তাহলে উত্তরটা কী লিখবে? অতএব রেলগাড়িটির গতিবেগ 12.96 কিমি পার ঘন্টা। ঠিক আছে, রেলগাড়িটির গতিবেগ কত হলো 12.96 কিমি পার ঘন্টা। তো এটাই বলেছিল রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার না 12 এটা যেটা বের করলাম 12.96 কিমি পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।